ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবগত রয়েছো যে এমআর ফিজিক্স চ্যানেল তোমাদের রেগুলারলি যে সমস্ত ক্লাসগুলো দিয়ে আসে, আজকে তারই একটা ক্লাস নিয়ে এসছে যে আমরা অপটিক্স খুব ভালো করে বুঝি যে অপটিক্স থেকে একটা বড় জায়গা, সেখান থেকে কিন্তু পরীক্ষায় যে নাম্বার আছে সে নাম্বারটা কিন্তু তুলনামূলকভাবে খুবই কম। তাই লেন্সের যে চ্যাপ্টার্স তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট একটা টপিকস এবছর 2026-এর জন্য যে লেন্স মেকার্স ফর্মুলা, অর্থাৎ লেন্স মেকার্স ফর্মুলা থেকে আমরা কিভাবে কোয়েশ্চেন সলিউশন করব বা লেন্স মেকার্স ফর্মুলা কিভাবে আমরা ইকুয়েশনটা প্রুভ করব। তাহলে দেখা যাক আমাদের ইকুয়েশন কিভাবে আমরা প্রুভ করি। তাহলে দেখো যে লেন্স মেকার্স ফর্মুলা, আমরা জানি যে এই লেন্স মেকার্স ফর্মুলা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত করতে গিয়ে গাউসীয় সমীকরণটা কিন্তু আমাদের খুব কাজে লাগে। তাহলে আমরা সবসময় গাউসীয় সমীকরণটাকে যদি ভালোভাবে বুঝে থাকতে পারি তাহলে কিন্তু লেন্স মেকার্স ফর্মুলা আমাদের হয়ে যাবে। তাহলে দেখো গাউস ইকুয়েশনটা কি ছিল, আমরা একটু লিখে রাখছি যে গাউস ইকুয়েশন ছিল আমাদের ক্ষেত্রে কত, যে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ছিল মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই, তাহলে কত ছিল আর। কারণ তুমি দেখো যে লেন্স মেকার্স ফর্মুলা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে কিন্তু গাউস ইকুয়েশনের উপরে। আমরা এইটুকু জানতাম যে যেই তল, অর্থাৎ প্রতিসারক তল বা গোলীয় প্রতিসারক তল কিন্তু দুটো, একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। আমরা জানতাম যে এইরকম যদি এই দিকটা যদি আমার ঘন মাধ্যম হয় বা এইগুলো মাধ্যম যদি ঘন মাধ্যম হয়, তাহলে এটা যদি ঘন মাধ্যম আর এটা যদি আমাদের লঘু মাধ্যম হয়, যে তলটা ঘনর দিকে বেঁকে থাকবে সেটাকে বলেছিলাম আমরা কি অবতল প্রতিসারক তল, আর যে তলটা লঘুর দিকে বেঁকে থাকবে সেটাকে আমরা বলতাম কি উত্তল প্রতিসারক তল। এখন তুমি দেখো জেনারেলি তাহলে এটার নাম কি হচ্ছে, তাহলে এটার নাম হচ্ছে আমাদের অবতল, এটার নাম হচ্ছে আমাদের কি অবতল প্রতিসারক তল। এখন তোমাকে যেটা দেখতে হবে যে অবতল প্রতিসারক তলের ক্ষেত্রে গাউসীয় সমীকরণটা আমাদের ক্ষেত্রে কি ছিল, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। ঠিক তেমনই ভাবে উত্তল প্রতিসারক তলের ক্ষেত্রেও কিন্তু এই ইকুয়েশনটা এসেছিল, অর্থাৎ এটাকে গাউসের সাধারণ ইকুয়েশন বলা হয়। কারণ দুটো প্রতিসারক তলের ক্ষেত্রে যে ইকুয়েশন আসে সেটাকে আমরা বলি সাধারণ ইকুয়েশন। এখন তোমরা দেখো যে গাউসীয় ইকুয়েশন, অর্থাৎ এই তলের ক্ষেত্রে যে এটা গাউসীয় ইকুয়েশন, এই তলের ক্ষেত্রে যে এই তলের ক্ষেত্রে যে এটা গাউসীয় ইকুয়েশন, এই গাউসীয় ইকুয়েশন প্রতিষ্ঠিত হয়েছে দুটো তলের ক্ষেত্রে, মানে দুটো মিডিয়ামের ক্ষেত্রে। এটা হচ্ছে ঘন মিডিয়াম, এটা হচ্ছে লঘু মিডিয়াম। তাহলে ঘন মিডিয়ামের প্রতিসারাঙ্ক আমরা ধরেছিলাম মিউ টু, লঘু মাধ্যমের প্রতিসারাঙ্ককে ধরেছিলাম আমরা কত, মিউ ওয়ান। এই দুটো মিডিয়ামের প্রতিসারাঙ্ককে আমরা ধরেছিলাম মিউ টু আর লঘু মাধ্যমের প্রতিসারাঙ্ককে ধরেছিলাম মিউ ওয়ান। এই প্রতিসারক তলের ক্ষেত্রে গাউসীয় ইকুয়েশনটা কি এসেছিল দেখো, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এখন তোমাকে যেটা কাজ করতে হবে যে এই গাউস ইকুয়েশনটাকে মনে রাখতে এইভাবে যদি চাও তাহলে তুমি লেন্স মেকার্স ফর্মুলা প্রমাণ করতে পারবে না, কারণ মান বসাতে গিয়ে তোমার ভুল চলে আসবে। তাহলে এখানে মনে রাখতে হবে দেখো মিউ টু মানে গাউস ইকুয়েশনের ক্ষেত্রে এখান থেকে আলো গিয়েছিল, এই মাধ্যমে প্রবেশ করেছিল, তার মানে যেখান থেকে আলো যাচ্ছে সেটা হলো প্রাথমিক মিডিয়াম, আর যেখানে যাচ্ছে সেটা হলো অন্তিম মিডিয়াম। তাহলে এখান থেকে আলো করছে, আমি পুরো চিত্রটা আঁকছি না, এখান থেকে আলো গেছিল অবিলম্ব থেকে দূরে সরে গেছিল, এরকম একটা গল্প ছিল ওই ইকুয়েশনে। তার মানে এই মিডিয়াম থেকে আলো যাচ্ছে, এই মিডিয়াম থেকে যাচ্ছে, তার মানে এটা হলো প্রাথমিক মিডিয়াম, এটা হলো যে মাধ্যমে যাচ্ছে সেটা হলো অন্তিম মিডিয়াম। তাহলে অন্তিম মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ টু আর প্রাথমিক মাধ্যমের প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ ওয়ান। দেখো তাহলে ওইভাবে, আর এই যে বক্রতা, এই যে তল, এই তলটার ব্যাসার্ধ হচ্ছে কত, আর। তাহলে তুমি দেখো যে মিউ টু বাই ভি মানে এখানে মানেটা এইভাবে দাঁড়াচ্ছে যে অন্তিম প্রতিসারাঙ্ক বাই প্রতিবিম্ব দূরত্ব, প্রাথমিক প্রতিসারাঙ্ক বাই বস্তু দূরত্ব, অন্তিম প্রতিসারাঙ্ক মাইনাস প্রাথমিক প্রতিসারাঙ্ক বাই ওই বক্রতা তলের ওই বক্রতলের বক্রতা ব্যাসার্ধ। কিভাবে সূত্রটা মনে রাখবে দেখো, গাউসীয় ইকুয়েশন লঘু মাধ্যম থেকে আলোকরশ্মি ঘন মাধ্যমে যাচ্ছিল, তাই যে মাধ্যম থেকে যাচ্ছিল সেটা হচ্ছে প্রাথমিক, আর যে মাধ্যমে যাচ্ছিল সেটা হচ্ছে অন্তিম। যে মাধ্যমে যাচ্ছিল তার প্রতিসারাঙ্ক হচ্ছে কত, মিউ টু, যেখান থেকে যাচ্ছিল তার প্রতিসারাঙ্ক কত হচ্ছে মিউ ওয়ান। তাহলে এটা হচ্ছে প্রাথমিক মিডিয়াম, এটা হচ্ছে প্রাথমিক, আর এটা হচ্ছে ঠিক তাহলে কি আমার অন্তিম মিডিয়াম। তাহলে আমি দেখো অন্তিম মিডিয়ামের প্রতিসারাঙ্ক কত, মিউ টু, প্রাথমিক মিডিয়ামের প্রতিসারাঙ্ক কত, মিউ ওয়ান। তাহলে ইকুয়েশন গাউসেরটা কি দেখো, অন্তিম প্রতিসারাঙ্ক বাই প্রতিবিম্ব দূরত্ব, মানে প্রতিবিম্বের যে ডিস্টেন্স পেয়েছিলাম
মাইনাস প্রাথমিক প্রতিসরাঙ্ক বাই বস্তু দূরত্ব ইকুয়ালস টু অন্তিম প্রতিসরাঙ্ক মাইনাস প্রাথমিক প্রতিসরাঙ্ক বাই তার রেডিয়াস অর্থাৎ বক্রতার রেডিয়াস। এটা ছিল আমার গাউস ইকুয়েশন। অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাকেই কাজে লাগিয়ে আমরা লেন্স মেকার্স ফর্মুলা কিন্তু দেখো কিভাবে করছি। অন্তিম প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্ব দূরত্ব মাইনাস প্রাথমিক প্রতিসরাঙ্ক বাই বস্তু দূরত্ব ইকুয়ালস টু অন্তিম মাইনাস প্রাথমিক বাই তার বক্রতা ব্যাসার্ধ। এবার তুমি দেখো যেটা আমরা কাজ করব, গাউসীয় ইকুয়েশন দুটি মিডিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং একটা প্রতিসারক তলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবার দেখো যে লেন্স মেকার্স ফর্মুলা, এটা কিন্তু আপকামিং 2026 খুবই ভালো কোয়েশ্চেন, যত স্টার দিতে পারো। এখন তুমি দেখো যে লেন্স মেকার্স ফর্মুলা লেন্স দিয়ে যখন গঠিত করব, তার লেন্স কটা তল দিয়ে গঠিত হয়েছে? দুটো তল। এখান থেকে দেখো একটা আলোক রশ্মি লেন্সে গিয়ে পড়লো। আমরা জানি আলোক রশ্মি জেনারেলি, দেখো যে আমি কি করলাম, আলোক রশ্মিটাকে একটু আমি উপরের দিকে ফেললাম, উপরের দিকে একটু নিয়ে যাচ্ছি। দেখো দেখো এটা আলোক রশ্মি গেল, যাওয়ার পর লেন্সে আপতিত হলো। লেন্স হচ্ছে এর প্রতিসরাঙ্ককে আমি ধরলাম কত? μ2, এর প্রতিসরাঙ্ককে ধরলাম আমি μ1, আর এই মিডিয়ামের প্রতিসরাঙ্ককে ধরলাম আমি কত? μ3। এখন তুমি দেখো যে এখানে আলো পড়ার পর যেহেতু এটা ঘন মাধ্যম কাঁচ দিয়ে তৈরি, তাহলে আলোক রশ্মি লঘু মিডিয়াম থেকে যখন ঘন মিডিয়ামে প্রবেশ করবে অভিলম্বের দিকে সরবে। এখন এখানে একটা আমাকে অভিলম্ব দিতে হবে 90 ডিগ্রি ফেজে, মোটামুটি ধরে নাও এরকম একটা 90 ডিগ্রি আমি দিলাম, অভিলম্ব দিলাম। তাহলে আলোক রশ্মি যেহেতু লঘু থেকে ঘনতে প্রবেশ করছে মানে অভিলম্বের দিকে আসবে, এভাবে অভিলম্বের দিকে সরে আসলো। এবার তুমি দেখো যেহেতু আমি প্রথমে মনে করছি যে এই তলটা যদি না থাকতো, যদি এই তলটাই যদি শুধু থাকতো, শুধু যদি এই তলটাই থাকতো আর এই তলটা যদি না থাকতো, তাহলে আলোক রশ্মি ডিরেক্টলি এখান থেকে গিয়ে এইভাবে কিন্তু এখানে মিলিত হতো, এরকম একটা পয়েন্টে প্রধান অক্ষের উপর মিলিত হতো। তাহলে তুমি দেখো কিন্তু ঘটনাটা কি হয়েছে, তাহলে আমি যদি মনে করি এটা হচ্ছে ফার্স্ট তল, এই তলটার নাম বললাম কি ফার্স্ট, আর এই তলটার নাম বললাম কি আমি সেকেন্ড তল। তাহলে তুমি দেখো যে এই ফার্স্ট তলের বক্রতা ব্যাসার্ধকে আমি R1 বললাম, সেকেন্ড তলের বক্রতা ব্যাসার্ধকে আমি R2 বললাম। এবার প্রথম তল যদি শুধু থাকতো, যদি সেকেন্ড তল না থাকতো, ছবিতেই মেন খেলা, সেকেন্ড তল যদি না থাকতো, তাহলে একটা আলোক রশ্মি ধরো সোজা চলে গেল প্রধান অক্ষ বরাবর, একটা আলোক রশ্মি এটা দিয়ে গিয়ে এখানে মিলিত হচ্ছে, একটা আলোক রশ্মি এটা দিয়েছে মিলিত হচ্ছে এই পয়েন্টটা। তাহলে এটা হচ্ছে আমার টোটাল ইমেজ। টোটাল কি হচ্ছে? ইমেজ। এটা হলো বস্তু, এই যে এটা হলো এখান থেকে আলো যাচ্ছে, এটা হলো বস্তু, এটা হলো ইমেজ। যদি দ্বিতীয় তল না থাকতো তবে, তাহলে প্রথম তল যেহেতু আলোক রশ্মিকে বাঁকিয়েছে, এখানে মিলিত করেছে, আর একটা রশ্মি এটা দিয়ে চলে গেছে, তাহলে যে জায়গায় এক বা একাধিক রশ্মি মিলিত হয় সেটাই হলো ইমেজ বা প্রতিবিম্ব। তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। কোন তলের ক্ষেত্রে? প্রথম তলের ক্ষেত্রে। এই যে এই পয়েন্ট থেকে, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে প্রথম তলের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে প্রথম তলের ক্ষেত্রে অর্থাৎ এই তলটার জন্য এটা হলো ইমেজ, এই যে এই জায়গাটা, তার জন্য এটা হলো বস্তু। তাহলে তলের এই পয়েন্ট থেকে এইটুকুকে বলা হয় কি বলতো? বস্তু দূরত্ব। এইটুকুকে বলা হয় বস্তু দূরত্ব। তাহলে এই যে পয়েন্ট, অর্থাৎ এই যে পয়েন্ট এখান থেকে, তাহলে এইটুকুর দূরত্বকে তাহলে আমরা বলবো কি? প্রতিবিম্ব দূরত্ব। তুমি দেখো বুঝতে পারছো কিনা? প্রতিবিম্ব দূরত্বকে আমি বললাম ভি ড্যাশ। প্রথম তল বাঁকিয়েছে, এখানে মিলিত করেছে, তাহলে প্রথম তলের মধ্যবিন্দু থেকে এটা হলো বস্তু দূরত্ব, প্রথম তলের মধ্যবিন্দু থেকে এইটুকুটা হলো প্রথম তলের জন্য ইমেজ ডিস্টেন্স। কিন্তু ঘটনা তো সেটা হয়নি। এটা দিয়ে রশ্মি যেতে যেতে এই তলে পড়েছে, যে তলে পড়বে আবার সেখানে একটা অভিলম্ব দিতে হবে 90 ডিগ্রি ফেজে। অভিলম্ব দিলে তাহলে এই তল থেকে যখন এই মিডিয়াম, অর্থাৎ যখন ঘন থেকে লঘুতে যখন আলোক রশ্মি বেরিয়ে আসছে, তখন কি অভিলম্ব থেকে দূরে সরবে? তাহলে আলোক রশ্মিটা অ্যাকচুয়ালি এখানে মিলিত না হয়ে মিলিত হবে কোথায়? এরকম একটা জায়গাতে মিলিত হবে, ধরে নাও। তাহলে এই চূড়ান্ত প্রতিবিম্ব, এটা হলো অ্যাকচুয়ালি চূড়ান্ত প্রতিবিম্ব।
কারণ যদি এখানে এই তল যদি না থাকতো তাহলে আলোক রশ্মি শুধুমাত্র এই তল বাঁকিয়ে এই বিন্দুতে মিলিত করত, অপর একটা রশ্মি স্ট্রেট বরাবর গিয়ে এখানে মিলিত হতো। তাহলে এই পয়েন্টে যদি মিলিত হতো তাহলে সেটা হচ্ছে প্রতিবিম্ব প্রথম তলের জন্য। কিন্তু যেহেতু লেন্স মেকার্স ফর্মুলা, এই লেন্সটা যেহেতু আমাদের তৈরি হয়েছে দুটি প্রতিসারক তলকে নিয়ে, তাহলে এই প্রতিসারক তল আবার রশ্মিকে বাঁকাবে প্রতিসরণের নিয়ম অনুযায়ী আমরা জানি। কারণ লঘু থেকে ঘনতে ঢুকেছে, যেমন অভিলম্বের দিকে এসছে, তেমন আবার ঘন থেকে লঘুতে বেরোচ্ছে, অভিলম্ব থেকে আরো দূরে সরে মিলিত করছে কোথায়, তাহলে এই পয়েন্টে মিলিত করছে। তাহলে এটা হচ্ছে আমার চূড়ান্ত প্রতিবিম্ব। এই চূড়ান্ত প্রতিবিম্বের যে দূরত্ব সেটা আমি ধরলাম কত, ভি। সেটা ধরলাম কত, ভি। তাহলে এবার তুমি দেখো, তাহলে প্রথম তলের জন্য যেটা ইমেজ সেটা হচ্ছে ভি ড্যাশ, কিন্তু দ্বিতীয় তল চূড়ান্ত প্রতিবিম্ব কত গঠন করিয়েছে, ভি। এইটুকু হচ্ছে আমার চিত্র বা ডায়াগ্রাম। এবার টোটাল লেন্সটা যতটুকু চৌড়া সেটা আমি দিলাম টি। আর যেহেতু এটা আমরা পাতলা লেন্সের ক্ষেত্রে, থিন লেন্সের ক্ষেত্রে করছি, কোন লেন্স, থিন লেন্সের ক্ষেত্রে লেন্স মেকার্স ফর্মুলা আমরা কিন্তু করছি। তো এবার তুমি দেখো আমি কি করলাম, কিচ্ছু করিনি, যে একটি লেন্স যার একটি আলোক রশ্মি, এটা পি মনে করে নাও, এটাকে তুমি পি ড্যাশ মনে করো প্রতিবিম্বটা, কিন্তু চূড়ান্ত প্রতিবিম্বটা হয়েছে কোথায়, কিউ বিন্দুতে। এটাকে তুমি মনে করো ও, এটাকে মনে করো তুমি, এই পয়েন্টটাকে মনে করো তুমি ও ড্যাশ, আর এটাকে L1, এটাকে হচ্ছে L2। তাহলে তুমি বলবে কি, L1 L2 হচ্ছে একটি উত্তল পাতলা লেন্স যার তাহলে এখান থেকে পি থেকে এ পথে আলোক রশ্মি গেছে, এখানে বি পথে এভাবে বেরিয়েছে, এতগুলো নাম দেওয়ার দরকার নেই। তাহলে তুমি বলবে L1 L2 হচ্ছে একটি উত্তল লেন্স যার প্রথম তল L1 ও L2, L1 ও L2 এর উপর আপতিত রশ্মি গিয়ে পড়লো, প্রতিসরণের নিয়ম অনুযায়ী যদি দ্বিতীয় তল না থাকতো তাহলে ইমেজ গঠন করতো ওখানে, কিন্তু লেন্স যেহেতু দুটো তল দিয়ে গঠিত হয়েছে তাই চূড়ান্ত ইমেজ গঠন করেছে কোথায়, কিউ বিন্দুতে। আমরা একবার ফার্স্ট তলে গাউসের ইকুয়েশন খাটাবো, একবার সেকেন্ড তলে। তাহলে দেখো প্রথম তলে গাউসের ইকুয়েশন প্রয়োগ করে পাই, তাহলে আমরা প্রথম তলে গাউসের ইকুয়েশন প্রয়োগ করে পাই, দেখো কি পাচ্ছি। তাহলে ফার্স্ট তলে গাউসের সমীকরণ প্রয়োগ করে পাই, গাউসের সমীকরণ প্রয়োগ করে পাই। দেখো গাউসের সমীকরণটা আগে আমরা লিখব, μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 বাই আর। তুমি দেখো প্রথম তলের ক্ষেত্রে, তুমি দেখো প্রথম তলের জন্য এই তলটার জন্য বস্তু হিসাবে আচরণ করছে ইউ, বস্তু দূরত্ব হচ্ছে ইউ। আমাদের সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্তিম প্রতিসরাঙ্ক বাই প্রতিবিম্ব দূরত্ব মাইনাস প্রাথমিক প্রতিসরাঙ্ক বাই বস্তু দূরত্ব ইকুয়ালস টু অন্তিম প্রতিসরাঙ্ক মাইনাস প্রাথমিক প্রতিসরাঙ্ক বাই দূরত্ব। তুমি এখানে দেখো যে এই তলটা নেই মনে করো, তাহলে এটা হচ্ছে একটা মিডিয়াম, এটা হচ্ছে আর একটা মিডিয়াম, এটা হচ্ছে একটা মিডিয়াম আর এটা হচ্ছে একটা মিডিয়াম। তাহলে এই দুটো মিডিয়ামের ক্ষেত্রে এটা হলো প্রাথমিক মিডিয়াম, এটা হচ্ছে আমার অন্তিম মিডিয়াম। তাহলে অন্তিম বাই প্রতিবিম্ব দূরত্ব, দেখো তো অন্তিমের প্রতিসরাঙ্ক কত, μ2, তাহলে এখানে μ2টা μ2ই থাকবে। তাহলে μ2 ডিভাইডেড বাই প্রতিবিম্ব দূরত্ব, তার মানে কি প্রথম তলের জন্য এইটুকু হলো বস্তু আর প্রথম তলের জন্য এইটুকু হলো প্রতিবিম্ব, এই যে এইটুকু। তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত আছে বলো তো, ভি ড্যাশ মাইনাস μ1 বাই ইউই থাকবে, কারণ এই তলের জন্য এটা হলো প্রাথমিক, এইটুকুটা হলো দ্বিতীয় মাধ্যম, এই পুরোটুকু ধরে নাও এটা, এখন এইগুলো নেই ধরে নাও, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। তাহলে অন্তিম প্রতিসরাঙ্ক μ2 বাই তাহলে প্রতিবিম্ব দূরত্ব, আর এখানে আমরা করলাম কি, তাহলে প্রাথমিক প্রতিসরাঙ্ক তাহলে কত হচ্ছে, প্রাথমিক প্রতিসরাঙ্ক তো μ1, সরি, তাহলে প্রাথমিক প্রতিসরাঙ্কটা তাহলে কত হচ্ছে, μ1। তাহলে প্রাথমিক প্রতিসরাঙ্ক অন্তিম, এটা হলো প্রাথমিক প্রতিসরাঙ্ক μ1 বাই তাহলে কত হলো ইউই থাকলো ইকুয়ালস টু
অন্তিম প্রতিশ্রাঙ্ক মিউ2 মাইনাস প্রাথমিক প্রতিশ্রাঙ্ক মিউ1 বাই প্রথম তলের ব্যাসার্ধ কত r1। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। একই রকম ভাবে আমি দ্বিতীয় তলে গাউসের সমীকরণ কাটাচ্ছি, ওখানেই মেন খেলাটা আছে। দ্বিতীয় তলে গাউসের সমীকরণ প্রয়োগ করে পাই। দেখো কি করছি, দ্বিতীয় তলে যখন আমি গাউসের সমীকরণ প্রয়োগ করব তখন এটা ফার্স্ট মিডিয়াম হয়ে গেল, এটা সেকেন্ড মিডিয়াম হলো। ধরে নাও 1 2 3 তিনটা সংখ্যা, তার মধ্যে যদি আমি প্রথমে এই দুটোকে নিই, তাহলে প্রথমে যদি এই দুটোকে নিই আর পরে যদি আমি এই দুটোকে নিই, ধরে নাও, তাহলে প্রথমে যখন আমি এই দুটোকে নিচ্ছি তখন তার ক্ষেত্রে প্রাথমিক হলো এটা, অন্তিম হলো এটা। যখন আমি এই দুটোকে নিচ্ছি তখন প্রাথমিক হয়ে গেল এটা, অন্তিম হয়ে গেল এটা, তাই তো? এই তো ঘটনাটা হয়। তাহলে তুমি দেখো যে যখন দ্বিতীয় তল অর্থাৎ দ্বিতীয় তলে যখন গাউসের সমীকরণটা আমি খাটাচ্ছি তখন আগে সূত্রটা আমি লিখে দিব। সূত্রটা হচ্ছে কত, মিউ2 বাই ভি মাইনাস মিউ1, মানে হচ্ছে প্রাথমিক প্রতিস্থানাঙ্ক, যেটা আমরা প্রাথমিক প্রতিস্থানাঙ্ক বলি, তাহলে দেখো মাইনাস প্রাথমিক প্রতিস্থানাঙ্ক, আগে সূত্রটা লিখছি, ডিভাইডেড বাই ইউ ইকুয়ালস টু অন্তিম প্রতিস্থানাঙ্ক মাইনাস প্রাথমিক প্রতিস্থানাঙ্ক বাই তাহলে কত হচ্ছে আমার r2। এবার সূত্রটা দেখো আমি দ্বিতীয় তলে খাটাচ্ছি। দ্বিতীয় তলের ক্ষেত্রে তোমরা দেখো, দ্বিতীয় তলের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব কত, এইটুকু শুধুমাত্র। দ্বিতীয় তল তো প্রতিবিম্ব এখানে গঠন করিয়েছে, তাহলে এইটুকু, যে তল গঠন করছে সেই তল থেকে দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে এইটুকু হচ্ছে ভি। কিন্তু দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু হিসাবে আচরণ করছে কে, দেখো এখানে ঝামেলা, আমি লিখছি দেখো, দ্বিতীয় তলের ক্ষেত্রে অর্থাৎ অন্তিম প্রতিস্থানাঙ্কটা তাহলে কত, এটা তল আর এটা তলের মধ্যে এটা হলো অন্তিম আর এটা হয়ে গেল প্রাথমিক, তাহলে অন্তিম প্রতিস্থানাঙ্ক হয়ে গেল মিউ3 বাই প্রতিবিম্ব দূরত্ব, তাহলে কত হচ্ছে ভি ড্যাশ। কারণ প্রথম তলের যেটা প্রতিবিম্ব ছিল দ্বিতীয় তলের ক্ষেত্রে সেটা বস্তু হিসাবে আচরণ করলো। কেন সেটা আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো। তাহলে অন্তিম বাই প্রতিবিম্ব দূরত্ব মাইনাস প্রাথমিকটা তাহলে কত হচ্ছে মিউ2 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে তোমার বলো তো বস্তু দূরত্ব। তাহলে বস্তু দূরত্ব কতটুকু, যে তল থেকে তুমি নিচ্ছ সেই তল থেকে বস্তু দূরত্ব মাপতে হবে, মানে এই যে এইটুকু হলো বস্তু দূরত্ব দ্বিতীয় তলের ক্ষেত্রে। তাহলে এইটুকু দূরত্ব কি করে পাবো, এখান থেকে টোটাল এইটুকু দূরত্ব ভি ড্যাশ, সেখান থেকে টি যদি বাদ দিয়ে দিই তাহলে এইটুকু পেয়ে যাবো, তাহলে বস্তু দূরত্ব। তাহলে বস্তু দূরত্বের জায়গায় লিখতে পারি আমি কত, ভি ড্যাশ মাইনাস তাহলে কত হচ্ছে টি সমান অন্তিম প্রতিস্থানাঙ্ক মিউ3 মাইনাস প্রাথমিক প্রতিস্থানাঙ্ক মিউ2 ডিভাইডেড বাই তাহলে কত বলো তো r2। এটা হলো ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি 2 নাম্বার ইকুয়েশনটা বুঝতে পারলাম না, এটা সাধারণত বোঝার কথাও নয় একবারে। কারণ তুমি দেখো এইভাবে ভাবো, তুমি ওটাকে বাদ দিয়ে দাও। ধরো সিনেমা চলছে, পিছনটাকে তুমি স্ক্রিন মনে করো, সিনেমার পর্দা, পিছন থেকে একটা লাইট কিন্তু ফোকাস সিনেমার পর্দায় পড়ে, পর্দায় প্রতিবিম্ব গঠন হয়। তার মানে বস্তুটা কোথায় আছে, পিছনে, লাইটটা পিছনে, লাইট সোর্সটা। ইমেজটা গঠন করলো কোথায়, সিনেমার পর্দায়, পর্দার পিছনে গঠন করলো, পর্দায় গঠন করলো। তার মানে তুমি ভাবো তাহলে ওটা হচ্ছে বস্তু, এটা হলো পর্দায় ইমেজ গঠন করলো। এখন তোমরা এইদিকে মুখ করে আছো সবাই, তার জন্য সিনেমা দেখতে পাচ্ছ, কিন্তু আমি যদি এইদিকে মুখ করে এইভাবে বসে যাই তাহলে কি আমি সিনেমা দেখতে পাবো? সিনেমার পর্দাটা পিছনে আছে, এখন স্ক্রিনে যা লেখা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি কি দেখতে পাচ্ছি? আমি তো পাচ্ছি না। তাহলে তুমি দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, ধরে নাও আমার এতটুকু ডিস্টেন্স স্ক্রিন পর্দা, তোমরা ওইদিকে বস্তু, লাইটটা পিছনে, লেন্স পর্দায় প্রতিবিম্ব গঠন করেছে, প্রথম তল পর্দাটাই তোমরা দেখতে পাচ্ছ পর্দায় প্রতিবিম্ব, কিন্তু আমি তো এইদিকে মুখ করে আছি, তাহলে আমি তো ইমেজ দেখতে পাচ্ছি না। তাহলে আমাকেও যদি সিনেমা দেখতে হয়, যদি আমাকেও লেখাটি দেখতে হয়, আমাকে যদি ইমেজটা দেখতে হয়, তাহলে কি করতে হবে, আমার সামনে একটা মিরর রেখে দিতে হবে, আয়নাকে রেখে দিতে হবে। তাহলে এর ছবি পড়বে আয়নাতে, আমি এখানে প্রতিবিম্বটাকে দেখতে পাবো। তুমি দেখো ভালো করে, তো আমি যখন এইদিকে মুখ করে আছি, তারপর আয়নায় যে ইমেজটা গঠন হচ্ছে, সেই ইমেজটা চূড়ান্ত ইমেজ, কারণ ওই লাইট পর্দায় একটা ইমেজ তৈরি করেছে, ওই ইমেজের আর একটা চূড়ান্ত ইমেজ কিন্তু আমার আয়নাতে গঠন করেছে, সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে তুমি দেখো আমি যখন আয়নায় চূড়ান্ত ইমেজটা দেখতে পাচ্ছি,
তাহলে আমার ক্ষেত্রে বস্তু কি? আমার ক্ষেত্রে বস্তু এই লাইট সোর্সটা, কারণ এই পর্দার ক্ষেত্রে বস্তু হিসেবে আচরণ করছে মেন সোর্স। এই মানে এই প্রতিবিম্ব যখন এই পর্দায় প্রতিবিম্ব গঠন করছে তখন বস্তু হিসেবে আচরণ করছে মেন লাইট সোর্স, প্রথম তল এই স্ক্রিনের দ্বারা। তার মানে এটা হলো বস্তু, প্রতিবিম্ব ছিল এইটুকু। যখন আমি এইদিকে মুখ করে আছি আর আমি যখন আয়নায় এইভাবে দেখছি, তখন আমি কিন্তু প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, এটা চূড়ান্ত প্রতিবিম্ব আমি এটা দেখতে পাচ্ছি, মানে এই যে এইটুকুটা, এই যে এটা। তখন আমার ক্ষেত্রে লাইট সোর্স বা বস্তু হিসাবে আচরণ করছে কি? পর্দাটা। এই যে পর্দাটা, এই পর্দাটাই হচ্ছে তখন তাহলে তার ক্ষেত্রে বস্তু। তাহলে এইটুকু ডিস্টেন্স, এই যে এইটুকু ডিস্টেন্স এখান থেকে হাত পর্যন্ত, এইটুকু ডিস্টেন্সই হচ্ছে আমার আয়নার ক্ষেত্রে বস্তু দূরত্ব। তাহলে তুমি দেখো, তাহলে এই যে দ্বিতীয় স্ক্রিন, এই যে দ্বিতীয় পর্দা, এখান থেকে তাহলে এইটুকুর দূরত্বটাই হচ্ছে তাহলে ফাইনাল, অর্থাৎ চূড়ান্ত ইমেজের ক্ষেত্রে বস্তু হিসেবে আচরণ করছে। এবার বুঝতে পেরেছো কিনা বলো? যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। সোজা কথায় আমি যখন এইদিকে মুখ করে থাকবো, জায়গাটা একটু জটিল, আমি যখন এইদিকে মুখ করে থাকবো তখন তো আমার ক্ষেত্রে বস্তু ওটা নয় রে বাবা। তখন আমার ক্ষেত্রে বস্তু হচ্ছে কি পিছনেরটা, কারণ পিছনের স্ক্রিন লাইট দিচ্ছে, পিছনের স্ক্রিন যেটা ইমেজ গঠন করেছিল। এখানে আমার ধরো আয়নাটা আছে, তাহলে এখান থেকে এই ইমেজ ডিস্টেন্সটা, এই যে দ্বিতীয় তল, এই হাতটা হচ্ছে আমার দ্বিতীয় তল মনে করো। এই দ্বিতীয় তল থেকে আগের প্রতিবিম্ব দূরত্ব দেখো ভালো করে, দ্বিতীয় তল থেকে আগের প্রতিবিম্ব দূরত্বটা, দ্বিতীয় তল থেকে আগের প্রতিবিম্ব দূরত্ব এইটুকু, এইটুকুটাই হলো দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু। দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু, তাহলে দ্বিতীয় তলের ক্ষেত্রে তল থেকে আগের প্রতিবিম্ব দূরত্বটাই হলো দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু দূরত্ব, মানে এখান থেকে এইটুকু। তাহলে এইটুকুর মান কত স্যার? ভি ড্যাশ থেকে টিটাকে বাদ দিলে এইটুকুর মান পাওয়া যায়, ওখানে বসিয়েছি ওটা। এই দুটো তলের ক্ষেত্রে এটা হলো প্রাথমিক, এটা হলো অন্তিম। তাহলে অন্তিমটা হচ্ছে মিউ3, ওটাই বসিয়েছি অন্তিম বাই প্রতিবিম্ব দূরত্ব। সরি, প্রতিবিম্ব দূরত্বটা তো ভি ড্যাশ হবে না, ভি হবে, কারণ চূড়ান্ত প্রতিবিম্ব তো ভি। তাহলে আমাদের এটা চূড়ান্ত প্রতিবিম্বটা কি হবে তাহলে? ভি। তাহলে দেখো, তাহলে মিউ3 বাই ভি মাইনাস মিউ2 বাই ভি ড্যাশ মাইনাস টি ইকুয়ালস টু অন্তিম মাইনাস প্রাথমিক বাই হচ্ছে R2। এইটুকু জায়গা বুঝে গেলে আর তোমাদের কোনো অসুবিধা নেই। এবার বাকি দুটো ইকুয়েশনকে শুধু আমি যোগ করে দিলে কাজ হয়ে গেল। তোমরা একটু স্ক্রিনশট করে নাও। পরবর্তী ইকুয়েশন আমি যাচ্ছি, দেখো পরবর্তী ইকুয়েশনটাতে আমি যাচ্ছি, তোমরা দেখবে পরবর্তী ইকুয়েশন, আমি পরবর্তী ইকুয়েশনে যাচ্ছি। তাহলে দেখো পরবর্তী ইকুয়েশনটা কি করা যায়। এক নাম্বার ইকুয়েশন ছিল যেটা, আর দুই নাম্বার ইকুয়েশনটাকে আমরা যোগ করছি, তাহলে 1+2 করে পাই। দেখো 1+2 করে পাই। তাহলে দেখো এক নাম্বার সমীকরণে কি ছিল? এক নাম্বার সমীকরণে ছিল, ভালো করে দেখো, অন্তিম প্রতিস্রাঙ্ক মানে মিউ2 বাই প্রতিবিম্ব দূরত্ব ভি ড্যাশ মাইনাস প্রাথমিক প্রতিস্রাঙ্ক ছিল কত? তুমি দেখো যে মিউ1 বাই ইউ, বাম পাশ যোগ করো আর ডান পাশ যোগ করো। তাহলে বাম পাশে যোগ করছি, দ্বিতীয়টার ক্ষেত্রে কত ছিল? তাহলে মিউ3 বাই, তাহলে দেখো যে মিউ3 বাই আমাদের কি ছিল? তাহলে বাম পাশে মিউ3 বাই অন্তিম প্রতিস্রাঙ্ক বাই প্রতিবিম্ব দূরত্ব মানে ভি ড্যাশ মাইনাস টি, আর একটা ছিল আমাদের কত, যে মাইনাস মিউ2 বাই অন্তিম প্রতিস্রাঙ্ক বাই প্রতিবিম্ব দূরত্ব ছিল না? অন্তিম প্রতিস্রাঙ্ক বাই প্রতিবিম্ব দূরত্ব, হ্যাঁ এটাই ছিল। তো অন্তিম প্রতিস্রাঙ্ক বাই প্রতিবিম্ব দূরত্ব ছিল, তার মানে অন্তিম প্রতিস্রাঙ্ক সেটা হচ্ছে আমাদের মিউ3 বাই প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ভি মাইনাস মিউ2 বাই ভি ড্যাশ মাইনাস টি, হ্যাঁ এটা ছিল, ইকুয়ালস টু হচ্ছে মিউ2 মাইনাস মিউ1 বাই আর1 প্লাস মিউ3 মাইনাস মিউ2 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে R2। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাতলা লেন্সের ক্ষেত্রে টি অত্যন্ত ক্ষুদ্র হবে, কারণ পাতলা লেন্স তাকে বলে যেখানে লেন্সের বেধটা ব্যাসার্ধের তুলনায় খুবই ক্ষুদ্র হবে, মানে হচ্ছে আর ফার লেস দেন আর নয়। তাহলে আমরা পাতলা লেন্সের ক্ষেত্রে আমরা যেটুকু জানি যে টিটা ফার লেস দেন তাহলে কত হবে? আর হবে। যদি হয় তাহলে আমাদের বলতে পারি যে টি হচ্ছে উপেক্ষণীয়, হয় তাহলে টি উপেক্ষণীয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েশনে আসবে আমাদের কত? মিউ3 বাই ভি ড্যাশ
মাইনাস মিউ ওয়ান বাই ইউ প্লাস মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ টু বাই তাহলে কত হচ্ছে ভি ড্যাশ ইকুয়ালস টু, ওখান থেকে মাইনাস কমন নিয়ে একবারে কমন করে নিলাম, তাহলে মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান, আর মাইনাস কমন নিয়ে তাহলে লিখছি আমি কত মিউ টু মাইনাস মিউ থ্রি বাই তাহলে কত হচ্ছে আর টু। তাহলে দেখো মিউ টু বাই ভি ড্যাশ, আর এখানে এখানে এটা মিউ টু হবে, তাহলে মিউ টু বাই ভি ড্যাশ কেটে গেল, পড়ে থাকলো দেখো যে মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান মাইনাস মিউ টু মাইনাস মিউ থ্রি বাই তাহলে কত হচ্ছে আর টু। এখন দেখো যে আমরা যদি দেখি বা খেয়াল করি যে মিউ থ্রি আর এই যে এটা হচ্ছে এয়ার মিডিয়াম, এটা হচ্ছে এয়ার মিডিয়াম, এটা হচ্ছে ঘন মিডিয়াম, তাহলে ঘন মিডিয়ামের প্রতিস্থানাঙ্ক মিউ টু সমান আমি ধরে নিলাম কিছু একটা হবে মিউ, আর মিউ ওয়ান সমান হচ্ছে মিউ থ্রি সমান হচ্ছে কত ওয়ান, যেহেতু এয়ার মিডিয়াম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে মিউ থ্রির জায়গায় তাহলে কত লিখবো ওয়ান বাই ভি মাইনাস মিউ ওয়ানের জায়গায় লিখবো কত ওয়ান বাই ইউ ইকুয়ালস টু হচ্ছে কত মিউ টুর জায়গায় মিউ মাইনাস ওয়ান বাই আর ওয়ান মাইনাস মিউ মাইনাস ওয়ান বাই তাহলে কত হচ্ছে আর টু। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ সমানই হচ্ছে কত ওয়ান বাই এফ সমানই হচ্ছে মিউ মাইনাস ওয়ান বাই আর ওয়ান মাইনাস মিউ মাইনাস ওয়ান বাই তাহলে কত হচ্ছে আর টু। তাহলে ওয়ান বাই এফ সমান মিউ মাইনাস ওয়ান কমন টানলে পড়ে থাকলো কত ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু, তাহলে ওয়ান বাই এফ সমান, এটাই হলো লেন্স মেকার্স ফর্মুলা। অর্থাৎ পাতলা লেন্সের ক্ষেত্রে লেন্স মেকার্স ফর্মুলা হচ্ছে এটাই। এই ইকুয়েশনটা এবছর পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যদি এই প্রমাণটা না আসে তাহলে এখান থেকে কিন্তু ম্যাথ আসবেই আসবে। তাহলে তোমরা দেখো যে এই লেন্স মেকার্স ফর্মুলা, এই ইকুয়েশনের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা পেলাম ফাইনালি যে ফর্মুলাটা পেলাম ওয়ান বাই এফ সমান হচ্ছে মিউ মাইনাস ওয়ান আছে। দেখো এখানে মিউ বলতে কার প্রতিস্থানাঙ্ক, লেন্সের প্রতিস্থানাঙ্ক, নিচে কিছু নেই মানে কত আছে এক আছে। তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা হচ্ছে মিউ গ্লাস বাই মিউ এয়ার, নিশ্চয়, কারণ এটাকে মিউ জি বাই মিউ এয়ারে ভাঙলে উপরে মিউ জি মানে গ্লাসের কিছু একটা প্রতিস্থানাঙ্ক পাবে, সেটা হচ্ছে মিউ, আর এয়ারের প্রতিস্থানাঙ্ক যেহেতু ওয়ান তার জন্য নিচে ওয়ান থাকে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। যদি মিডিয়াম চেঞ্জ হয় তাহলে নিচটা চেঞ্জ হবে, উপরটা চেঞ্জ হবে না, কারণ যদি এই লেন্সটাকে নিয়ে গিয়ে আমরা জলে ডুবিয়ে দিই লেন্স কাঁচের কাঁচই থাকবে, তার জন্য উপরে মিউজি থাকবে, কিন্তু যে মিডিয়ামে যাবে সেই মিডিয়ামটা হবে নিচে, কারণ এই নিচেরটা এয়ার না হয়ে তখন ওয়াটার হবে, তখন আর কিছু হবে, কারণ লেন্সটা যখন বায়ু মাধ্যমে আছে তখন নিচে হচ্ছে এয়ার, লেন্সটা যখন জলের মধ্যে যাবে তখন নিচে হবে ওয়াটার, কিন্তু আর ওয়ান আর টু চেঞ্জ হবে না, কারণ দেখো লেন্সের বক্রতা যা থাকে, যে বক্রতা থাকে যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে বক্রতা সেমই থাকে, শুধু চেঞ্জ হবে নিচের ফাংশনটা। এবং যদি লেন্সটা এয়ার মিডিয়ামে থাকে তাহলে ফোকাসটা হবে এয়ার মিডিয়ামে, লেন্সটা যদি জলে যায় তাহলে ফোকাসটা হবে জল মিডিয়ামে, তাহলে যে মাধ্যমে যাবে সেখানে এফ চেঞ্জ হবে আর সেখানে চেঞ্জ হবে কে নিচের অংশটা। তাহলে তোমরা এটুকু সুন্দর করে লিখে নোট ডাউন করে নেবেন।